নমস্কার। দ্বিতীয় পর্বে ফিরে এলাম। অমৃতের সন্ধানে সমরেশ, দ্বিতীয় এবং শেষ পর্ব। তাহলে কি ৩২ বছর পরে কুম্ভে এসে রাস্তায় নামেননি কালকুট? আলবাত নেমেছিলেন, রোজ বিকেলে নিয়ম করে। সকালে লেখা, দুপুরে খাওয়ার পর সামান্য বিশ্রাম, তারপরেই বেরিয়ে পড়া। গায়ে বাহারি পাজামা পাঞ্জাবি, পায়ে দুধ সাদা কোলাপুরি চপ্পল, কাঁধে শান্তিনিকেতনী ব্যাগ, এক মাথা চুল পরিপাটি করে আঁচড়ানো, চঞ্চল চোখের চাহনিতে স্মিত হাসি। হোটেলের দরজায় দরজায় গিয়ে কড়া নাড়া। হলো কি তোমাদের? কি হলো? তাড়াতাড়ি রেডি হয়ে নাও, বেরোতে হবে না। বেরোবার মতো সহজ কাজেও পরনির্ভরশীলতার জন্য ছটফট করতেন কালকুট। দেরি হলে আর রক্ষা নেই। শীর্ষেন্দুদা আর আমি দুজনেই সোজা বৌদির পিছনে। হোটেল থেকে ব্রহ্মকুণ্ড সোজা পথে গেলে বড়জোর মাইল খানেক। প্রথম দুদিন গাড়ি যাওয়ার অনুমতি ছিল, তাও অর্ধেক রাস্তা, বাকিটা হন্টন। হাঁটতে হাঁটতে কালকুট যখন তখন থমকে দাঁড়ান, যার তার সঙ্গে ঠাট্টা মশকরা করেন। ব্রহ্মকুণ্ডে নামার ঢালের মুখেই একটা সাইনবোর্ডে লেখা জ্যোতিষিকা হাইকোর্ট। ডেকে ডেকে দেখালেন আমাদের। এতই মজা পেয়েছিলেন যে পরের দিন লিখলেন জ্যোতিষিকা হাইকোর্ট। উহু, কখনো দেখিনি, এমনকি সিটি বা জাজেস কোর্টও দেখিনি। দাঁড়িয়ে পড়তেই হলো। তা দাঁড়ালেই বা কেই বা তোমাকে দেখেছে? জ্যোতিষিকা জাজ সাহেব, আমার মতো বিচার প্রার্থীর জজিয়তি তিনি বোধহয় করেন না। আরো দু পা এগোলে জ্যোতিষিকা সুপ্রিম কোর্টও পাবো না তো। দু পা এগোলেই হারকি পৌরি, ব্রহ্মকুণ্ড, সব পুণ্যার্থীর সুপ্রিম কোর্ট। পিয়ারি না পৌরি মানে কি? সিঁড়ি না ঘাট? কৌতূহলী কালকুটের জিজ্ঞাসার আর শেষ নেই। চেহারা দেখে যাকেই কিঞ্চিত লেখাপড়া জানা বলে মনে হচ্ছে, ভাঙা ভাঙা হিন্দিতে তাকেই প্রশ্ন করছেন, ও মহাশয় বলতে পারেন পিয়ারি না পৌরি, সিঁড়ি না ঘাট? ঘাটের পুণ্যার্থীরা দিতে পারে না সদুত্তর। তবে ঘুরে ফিরে ওই হারকি পৌরির ঘাটেই ফি সন্ধে আসা চাই কালকুটের। পায়ে হাঁটার পথে চলা নিষেধ। সেই ক্ষতিপূরণ ঘাটের ভিড়ে হারিয়ে গিয়ে রোজ মোটা সোটা দক্ষিণা দিয়ে একটা কাঠের বাক্স ভাড়া করতেন তিনি। বাক্সের মালিকের কাজ ছিল স্নানার্থীদের জামা কাপড় রাখা, আর তাদের স্নান সারা হলে কপালে রক্তচন্দনের তিলক এঁকে দেওয়া। রোজ পণ্ডিতজি তিলক আঁকতেন কালকুটের প্রশস্ত কপালে। পাছে আমরা ভাবি ধম্মে মতি হয়েছে তাঁর, তাই কানে কানে ফিসফিস করে বলতেন, এই জায়গাটা জয় করতে হলো না, বুঝলে না? এটা তার স্বীকৃতি, জয় তিলক। ঘাটের উপর বসে থাকতে থাকতেই একদিন দেখা হয়ে গেল প্রণবানন্দজির সঙ্গে। তার হাতের লাঠিটা ছিল দুধ গোখরো সাপের গড়নের। দেখেই তাদের টান দিলেন কালকুট। ভেবেছিলাম এক প্রস্থ ঝগড়াঝাটি হয়ে যাবে বোধহয়। অবাক হয়ে লক্ষ্য করলাম কালকুট তার লাঠিটি স্পর্শ করায় কিঞ্চিত গর্বই যেন অনুভব করলেন গেরুয়াধারী স্বামীজি। তারপর একগাল হেসে পরিষ্কার বললেন, সমরেশদা না? শরীর এত খারাপ হয়ে গেছে যে প্রথমে চিনতেই পারিনি। আমিও নৈহাটির ছেলে। একদিন ঋষিকেশে আমাদের আশ্রমে আসবেন। গিয়েছিলেন ফিরে আসার আগের দিন, গঙ্গার এপার পর্যন্ত। ঝোলা সেতু পেরিয়ে ওপারে যাবার শারীরিক ক্ষমতা তখন ছিল না কালকুটের।
গঙ্গার মূল ঘাটের চেয়েও কালকুটকে বেশি আকর্ষণ করত পাশের শীর্ণ নীল ধারা আর দূরের চণ্ডীদ্বীপ। বলতেন, আসল গঙ্গা তো ওই নীল ধারাই, এ তো শিবের জটার গঙ্গা নয়, মানুষের গঙ্গা। নীলধারার পাশে দাঁড়িয়ে তার মন তলিয়ে যেত সুদূর ইতিহাসের অতলে। আমি আস্তিক নই, ধার্মিকও নই, কিন্তু যেখানেই ইতিহাসের সন্ধান পেয়েছি মনের ভিতর নাড়া দিয়ে উঠেছে। ভাবতে পারো, এই সেই জায়গা যেখানে পাণ্ডবেরা দ্রৌপদীকে বিয়ে করার আগে মাতা কুন্তিকে সঙ্গে নিয়ে এই নদী তট পর্যন্ত চলে এসেছিল। মহাবলী গন্ধর্বরাজ তখন অঙ্গনা পরিবৃত হয়ে এখানে বিহার করেছিলেন। অর্জুনের উপস্থিতিতে বিরক্ত হয়ে তিনি যুদ্ধের আহ্বান করেন। গন্ধর্বরাজের চিত্ররথ জ্বলে পুড়ে ছারখার হয়ে। কিন্তু কেন আমি আজ গন্ধর্বরাজের লীলাভূমির সন্ধান করছি বলতো? কেন? কেননা আমি অমৃতের সন্ধান করছি। শরীর বৈরী, সন্ধানের ইচ্ছে তবু যে কিছুতেই দমিত হয় না। অতএব রাত ঘন হলে চলো সাধুদের আখড়ায়। চলুন। চৈত্র অমাবস্যার দিন হোটেলের বারান্দায় দাঁড়িয়ে আমরা সবাই নাগা সন্ন্যাসীদের স্নান যাত্রা দেখছি। বেজায় কড়া পুলিশি বন্দোবস্ত ছিল সেদিন। উপরে দাঁড়াতে মানা, ছবি তুলতে মানা, সাধুদের দেখে হাসতে মানা। প্রয়াগের সংগ্রামে প্রলয়কাণ্ড ঘটিয়েছিলেন এই নাগা বাবারাই। অতএব কোনো ঝুঁকি নয়, নয় কোনো প্ররোচনাও। কালকুটেরই শুধু কোনো ভয় নেই। সেদিন রাতেই জুমা আখড়ায় নাগা সন্ন্যাসীদের ডেরায় নিয়ে গেলেন শীর্ষেন্দুদা আর আমাকে। কালকুট আগে, পিছনে পিছনে আমরা দুজন। আখড়ার মুখে সংকীর্ণ গলির পথটা অন্ধকার, পিচ্ছিল। পথ আগলে দাঁড়িয়ে বাসন ধুচ্ছিল কম বয়সী, হাড়ে হাওয়াতে চেহারার এক নাগা সন্ন্যাসী। বার কয়েক বলার পরেও রাস্তা দিচ্ছে না দেখে হাতের টর্চের আগাটা নিয়ে সজোরে তার ঘাড়ে আঘাত করলেন কালকুট। ঘাবড়ে গিয়ে নাগা সরে গেল। এক্ষুনি একটা প্রলয়কাণ্ড বাঁধার আশঙ্কায় আমরা দুজনে প্রমাদ গুনছি, কিন্তু কালকুট গটগট করে ঢুকে পড়লেন আখড়ায়। এমন ভাবে যেন ওই আখড়ায় নগ্ন সাধুরা তার কতদিনের পরিচিত। যার কাছে ইচ্ছে যাচ্ছেন, সাধুর মেজাজ মর্জি বুঝে দক্ষিণা দিচ্ছেন আর খোশ গল্প করছেন। চলতে চলতে এক সাধু বাবার পাশে বসে তার বাড়িয়ে দেওয়া হাত থেকে গাঁজার কোল কেটে দিলেন শুকটান। তারপর ওই কলকের আগুনের ফাঁক দিয়েই বাঁকা চোখে মিটি মিটি চাইতে চাইতে বললেন, বৌদিকে আবার বলে দিও না জানো, এটা হলো সপ্তমীর দম, সাধুর গুরু ভাষায় বিশুদ্ধ গঞ্জিকা। প্রয়াগের রাস্তায় দিদিমার পিছু ধরে আশ্রয়ের সন্ধানে যাওয়ার সময় ভাইপো পেল্লাদের মুখে গাঁজার নাম প্রথম শুনেছিলেন কালকুট। নিরম্ব উপবাস ভঙ্গের জন্য খুড়ির কাছে পয়সা চেয়েছিল পেল্লাদ। ওই পেল্লাদের কলকেতেই কি প্রথম গঞ্জিকা সেবন করেছিলেন তিনি? কে জানে। দুই অভিজ্ঞতায় পার্থক্য শুধু একটাই, প্রয়াগে নেশা করে চোখ রাঙানোর সময় বৌদির চোখ রাঙানির পরোয়া করেননি কালকুট। যেতে হয়েছিল আরো অনেক আখড়ায়। চণ্ডীদ্বীপের আধো আলো আধো অন্ধকার ছাউনির ভিতরে যেতে পারেন ততটুকুই যতটুকু শরীর দেয়, কিন্তু তাও কি করার জো আছে? লোক ভরছে, মেলা জমছে, আর ততই বেড়ে চলেছে পরিচিত অপরিচিত গুণমুগ্ধের সংখ্যা। রাস্তায় বেরোলেই কানে আসছে, দেখ দেখ সমরেশ বোস। তারপরেই অটোগ্রাফের খাতা বাড়িয়ে দেওয়া, সই সই সই। শেষ পর্যন্ত ভক্তদের ঢল নামতে শুরু করলো হোটেলেও।
কাক ভোর থেকে মাঝরাত্রি। বালুরঘাট থেকে আসা একদল শিক্ষয়িত্রী তো কালকুটের সম্মানে তাদের হোটেলে একটা মধ্যাহ্নভোজের আয়োজন করে বসলেন। বঙ্গললনারা তাকে এত খাতির যত্ন করেছিলেন, কিন্তু কালকুটের অকুণ্ঠ প্রশংসা করিয়েছিলেন উত্তর ভারতীয় ললনারা। ওরা সত্যি উর্বশী। তফাৎ যে এখানে। ৩২ বছর আগে প্রয়াগ যাত্রার সময় কালকুটের ছিল ভরা যৌবন, ছিল না এত খ্যাতি। হরিদ্বারে শরীরের সঙ্গে জুড়েছে খ্যাতির বিড়ম্বনা। প্রথমবার অমৃতকুম্ভের সন্ধানে গিয়ে কালকুটের মাথায় উঠেছিল খ্যাতির শিরোপা। দ্বিতীয়বার তার পায়ে সেই খ্যাতির বেড়ি। নিজের জালে নিজেকে জড়িয়ে ফেলা। ব্যাপারটি যে কালকুট নিজেও বুঝতে পারছিলেন না এমন নয়। পূর্ণকুম্ভের আগের দিন মাঝরাতে হোটেলের ঘরে ঘরে আমরা যখন ঘুমে বিভোর, কাউকে না জানিয়ে বিছানা ছেড়ে চলে গিয়েছিলেন তিনি পান্থশালার পূবে রেল স্টেশনে, যেখানে অহর্নিশি বাঁধ ভাঙা ঢেউয়ের মতো ট্রেনের জনতা আছড়ে পড়ছিল। পরের দিন তার মুখে যেন যুদ্ধ জয়ের হাসি। বৌদির ধমক খেয়েও করুণ মুখ করে বললেন, কি করব বলো, স্টেশনের বাসি আমায় ছোটবেলা থেকেই টানে। স্টেশন টেনেছিল না শ্যামা? বৃদ্ধ স্বামীর চিতা জ্বালিয়ে প্রয়াগ থেকে ফিরেছিল শ্যামা। কত আর বয়স তখন নতুন বিধবার? বড়জোর ২২-২৩। ৩২ বছর পরে শ্যামার বয়স হয়েছে ৫৩-৫৪। আবার কি বিয়ে করেছে শ্যামা? নাকি প্রতীক্ষায় আছে সেই যুবকটির, যমুনা তীরে দাঁড়িয়ে যাকে দেওয়ার জন্য লুলা বলরামের হাতে সে আঙুলের আংটিটি খুলে দিয়েছিল? কালকুট স্টেশনে গিয়েছিলেন কি তারই খোঁজে? গিয়েছিলেন, কিন্তু খোঁজ পাননি। শ্যামার বদলে দেখেছিলেন এক পান খেকো ভৈরবীকে। সেই হতাশাতেই কি ডাক্তারের বেঁধে দেওয়া কড়া নিয়ম চূড়ান্তভাবে ভেঙে ফিরে আসার আগের দিন হারকিপৌরির ব্রহ্মকুণ্ডে প্রায় উলঙ্গ হয়ে স্বচ্ছ সলিলা হিমশীতল জলে ডুব দিলেন কালকুট? লজ্জা কি? নগ্নতাই এখানে সকলের ভূষণ। ডুব দিয়ে কি প্রার্থনা জানাবেন গঙ্গা মাইয়ার কাছে? কি আবার বলবো, অমৃতে আমাকে নিয়ে চলো। সেই নিজের আরতির মধ্যেই এই লক্ষ্য রূপের অনুপুঙ্খে যাব। বলবো, অমৃতাঙ্গমায়া। সকলের পীড়াপিড়ি সত্ত্বেও টুনি বৌদি গঙ্গায় নামলেন না। নামবো সেদিন যেদিন তোদের দাদা জ্ঞানপীঠ পাবে। ৯ দিন একটানা অষ্টপ্রহর কাটিয়ে দিল্লিতে ফিরে এসে তার দ্বিতীয় অমৃতযাত্রার অভিজ্ঞতা সম্বলিত পাণ্ডুলিপিটি আমাকে উপহার দিয়েছিলেন তিনি। বলেছিলেন সময় সুযোগ পেলে আরো পূর্ণাঙ্গ বর্ণনা লিখবেন। আর যাওয়ার আগে সেই পরিচিত হাসি মাখা মুখে বলে গিয়েছিলেন, রিপোর্টারির চাকরিটা খারাপ লাগলো না। অভিককে বলবো, তোমাকে আর আমাকে আবার যেন একসঙ্গে প্রয়াগে পাঠায়। বছর পেরোলেই প্রয়াগে আবার কুম্ভ। সংগ্রামে কোটালের বাণী ধরো, যদি শ্যামার সঙ্গে দেখা হয়ে যায়, সে যদি তোমার খোঁজ করে, কি বলবো আমি? বলবো, অমৃতের সন্ধান তোমাদের কালকুট পেয়ে গেছে গো। নমস্কার, শুভরাত্রি।